তো অলরেডি আমরা অটো ট্রান্সফরমারের যে বেসিক কনস্ট্রাকশন সেটা নিয়ে ডিসকাস করেছি। তারপরে অটো ট্রান্সফরমারের সঙ্গে পোটেনশিয়াল ডিভাইডারের কি ডিফারেন্স সেটাও দেখেছি। তারপরে অটো ট্রান্সফরমারের যে বেসিক অপারেটিং প্রিন্সিপাল, নো লোডে কীভাবে কাজ করে, লোড যখন আমরা অ্যাপ্লাই করি তখন কি হয়, ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশান কী করে বের করে, সেগুলো সমস্ত আমরা দেখেছি। তো এবার আমরা নেক্সট টপিকের দিকে এগিয়ে যাব, যেখানে আমরা অটো ট্রান্সফরমারের যে সার্কিটটা সেটাকে ডিরাইভ করব, সার্কিটের ওপর বেস করে কিছু ক্যালকুলেশন করব। ইভেন অটো ট্রান্সফরমারের যে ফার্স্ট লেকচারটা ছিল, যেখানে আমরা ডিসকাস করেছিলাম অলরেডি যে অটো ট্রান্সফরমারে ইনপুট থেকে আউটপুটের ইলেকট্রিক্যাল এনার্জির ট্রান্সফার দুটো মেথডে হয়, কিছুটা হয় কন্ডাকশন মেথডে আর বাকিটা হয় ট্রান্সফরমার অ্যাকশন প্রসিডিওরে। তো কোনটা কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে এবার আমরা একে একে ডিসকাস করব। তো এটা তো ছিল আমাদের অটো ট্রান্সফরমারের যে বেসিক কনস্ট্রাকশন, বেসিক যে ছবিটা ছিল সেটা ফার্স্ট লেকচারে যে স্লাইডে রেখেছিলাম সেটা এখানে দেখানো হয়েছে। এখান থেকে আমরা সার্কিটটাকে ড্র করব। দেখো এখানে আমরা অটো ট্রান্সফরমারের সার্কিটটাকে ড্র করেছি। এটা ছিল ওয়াইন্ডিংটা, সেই ওয়াইন্ডিংটাকে এখানে দেখানো হয়েছে। মেন সার্কিটে যে ওয়াইন্ডিংটা তার নাম কি দেওয়া ছিল, এবিসি। এখানেও দেখো নামটা এবিসি দেওয়া আছে, এ বি সি। এখানে এই যে বিসি পোর্শনটা এটা প্রাইমারি আর সেকেন্ডারি দুটোর জন্যই হচ্ছে গিয়ে কমন পার্ট। আমরা প্রাইমারিতে ভোল্টেজ সাপ্লাই করেছিলাম V1, সেটাকে এখানে দেখানো আছে। লোড কানেক্ট করা ছিল, লোডের অ্যাক্রসে ভোল্টেজ দেখানো ছিল V2, সেটাকেও দেখানো আছে। প্রাইমারির যে টোটাল নাম্বার অফ টার্নস সেটা দেখানো ছিল কত, N1, দেখো সেটাকে লেখা আছে। আর সেকেন্ডারিতে এইটুকু যে পোর্শনটা তার নাম্বার অফ টার্নস দেখানো ছিল N2, সেটাকেও এখানে দেখানো আছে। এবার দেখো এখানে টোটালটার নাম্বার অফ টার্নস কত, N1, আর এইটুকু পোর্শনের নাম্বার অফ টার্নস কত, N2। তাহলে অবশ্যই এই যে বাকি পোর্শনটা পড়ে থাকলো তার নাম্বার অফ টার্নস কত হবে, N1 মাইনাস N2। দেখো সেটাকেই লেখা আছে N1 মাইনাস N2। এবার আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছি প্রাইমারির অ্যাক্রসে টোটালটা কত, V1। তাহলে এখানকার ভোল্টেজ যদি V1 হয়, এখানকার ভোল্টেজও V1ই হবে। আমরা রেজিস্ট্যান্স তারপর যে লিকেজ রিঅ্যাক্টেন্স তার জন্য যে ভোল্টেজ ড্রপগুলো থাকে সেগুলোকে নেগলেক্ট করে দিয়েছি এখানটায়। তাহলে এখানকার সাপ্লাই ভোল্টেজ যদি V1 হয়, তাহলে এই টোটালটার অ্যাক্রসে, এসির অ্যাক্রসে যে টোটাল ভোল্টেজ সেটা হচ্ছে V1। লোডের অ্যাক্রসের ভোল্টেজ যদি V2 হয়, তাহলে এইটুকু পোর্শন বিসি পোর্শনের ভোল্টেজও V2 হবে। এখানেও তাই, আমরা সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স রিঅ্যাক্টেন্সের জন্য যে ভোল্টেজ ড্রপ সেগুলোকে আমরা এখানে নেগলেক্ট করছি। তাহলে এই টোটালটার ভোল্টেজ কত, V1, আর এইটুকুর ভোল্টেজ কত, V2। তাহলে বাকি পোর্শনের ভোল্টেজ কত হবে, V1 মাইনাস V2। দেখো সেটাকেও এখানে লেখা আছে। আর প্রাইমারির কারেন্ট আগে যেরকম দেখিয়েছিলাম, এর আগের লেকচারে আমরা দেখেছিলাম সেরকমভাবে I1 দেখা আছে। সোর্স থেকে যদি I1 কারেন্ট বেরোয়, তাহলে সোর্সে আবার I1 কারেন্ট ফেরত আসবে, সেটাকেই দেখানো আছে। লোডের কারেন্টের ডিরেকশান কী করে ক্যালকুলেট করে সেটা তো আমরা দেখিয়েছিলাম। I2 কারেন্ট এখানে এলো, ডিরেকশান তো দেখানোই আছে কারেন্টের। আর এখান দিয়েও এর আগে আমরা ডিরাইভ করেছি I2 মাইনাস I1 কারেন্ট ফ্লো হচ্ছিল। তাহলে এই গেল হচ্ছে কি আমার সার্কিট ডায়াগ্রাম। এবার দেখো আমরা লসকে যদি নেগলেক্ট করে দিই, তাহলে বলতে পারি কি, ইনপুট পাওয়ার ইকুয়ালস টু আউটপুট পাওয়ার। এসির ক্ষেত্রে পাওয়ার কি হয়, ভিআই কস ফাই। তাহলে ইনপুটের পাওয়ারকে আমরা কি লিখতে পারি, V1 I1 cos phi 1, যেখানে V1 আর I1 হচ্ছে ইনপুটের ভোল্টেজ আর কারেন্ট, আর cos phi 1 হচ্ছে ইনপুটের পাওয়ার ফ্যাক্টর। একই রকমভাবে আউটপুটের পাওয়ারকে আমরা লিখতে পারি কি, V2 I2 cos phi 2। যদি লিকেজ রিঅ্যাক্টেন্স ড্রপ আর লসকে আমরা নেগলেক্ট করে দিই, তাহলে আমরা বলতে পারি কি, cos phi 1 ইকুয়ালস টু cos phi 2 হবে। তাহলে সেটাই লেখা আছে, দেখো cos phi 1 ইকুয়ালস টু cos phi 2, এটা phi 1 হবে, থিটা 1 হয়ে গেছে। তো cos phi 1 ইকুয়ালস টু cos phi 2 যদি আমরা করে দিই, তাহলে
এই সাইডের কস ফাই ওয়ান আর কস ফাই টু কেটে যাবে, কারণ দুটোকে ইকুয়াল আমরা ধরে নিচ্ছি, লিকেজ রিঅ্যাকটেন্স ড্রপ আর লস না থাকলে কস ফাই ওয়ান আর কস ফাই টু যেহেতু ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে বাকি কি পড়ে থাকলো, ভি ওয়ান আই ওয়ান ইকুয়ালস টু ভি টু আই টু। দেখো আমরা সেটাকে লিখেছি এখানটায়, ভি ওয়ান আই ওয়ান ইকুয়ালস টু ভি টু আই টু। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি টু বাই ভি ওয়ান ইকুয়ালস টু আই ওয়ান বাই আই টু। আর ভি টু বাই ভি ওয়ান মানে কি হয়, এন টু বাই এন ওয়ান। এটা আমরা অলরেডি দেখেছিলাম টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেখানে আমরা কে যেটা আছে মানে সরি এন টু বাই এন ওয়ান সেটাকে আমরা কে ধরে নিলাম। এবার দেখো মেন ছবিতে দেখো এন টু, এন টু মানে কতটুকু, এটুকু, আর এন ওয়ান মানে কতটা, এতটা। তাহলে অবশ্যই দেখেই আমরা বুঝতে পারছি এন টুর ভ্যালু এন ওয়ানের থেকে ছোট হবে। তাহলে দেখো এখানে আমরা যে রেশিওটা পেয়েছি এন টু বাই এন ওয়ান, এখানে এন টুর ভ্যালু এন ওয়ানের থেকে ছোট, মানে লবে যেটা আছে সেটা হরের থেকে ছোট। তাহলে এন টু বাই এন ওয়ান অবশ্যই লেস দ্যান ওয়ান হবে, যার জন্য দেখো কে লেস দ্যান ওয়ান লেখা আছে, কারণ আমরা এন টু বাই এন ওয়ানকে কে ধরে নিয়েছিলাম। এবার তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো কে যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে বেসিক্যালি ভি টু বাই ভি ওয়ান এটাও লেস দ্যান ওয়ান হবে, কারণ ভি টু বাই ভি ওয়ান মানেই তো কে। ভি টু বাই ভি ওয়ান যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে আমরা কি বলতে পারবো, ভি টু লেস দ্যান ভি ওয়ান, মানে কি ভি ওয়ান বড়ো ভি টু ছোটো। আচ্ছা, ভি ওয়ান বড়ো আর ভি টু ছোটো সেটা যদি আমি সার্কিটে দেখি, কি দেখছি এখানটায়, ভি ওয়ান হচ্ছে বড়ো, ভি টু হচ্ছে ছোটো, মানে আমি বেশি ভোল্টেজ সাপ্লাই দিলাম তার পরিবর্তে কম আউটপুট ভোল্টেজ পেলাম। তাহলে এখানে ট্রান্সফরমারটা কি করলো, ভোল্টেজটাকে স্টেপ ডাউন করলো, যার জন্য এটা প্রথম থেকেই আমরা বলছিলাম যে এটা একটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমারের ছবি। তাহলে যাই হোক এই অবধি হলো। এবার আমরা এমএমএফ বার করছি, যেরকম টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এমএমএফ ক্যালকুলেট করতাম, যে এন ওয়ান নাম্বার অফ টার্নসের মধ্যে দিয়ে যখন আই ওয়ান কারেন্ট যাচ্ছে তখন প্রাইমারির যে এমএমএফ সেটা কত পেতাম, এন ওয়ান আই ওয়ান। আবার একই রকমভাবে সেকেন্ডারিতে এন টু নাম্বার অফ টার্নসের মধ্যে দিয়ে যখন আই টু কারেন্ট যাচ্ছে তখন আমরা এমএমএফ পেতাম এন টু আই টু। এখানেও আমরা এমএমএফ ক্যালকুলেট করব। দেখো এখানে যে এবি পোর্শনটুকু আছে, এই এবি পোর্শনের এমএমএফ আমরা বার করছি ফার্স্টে। তো এমএমএফ অফ ওয়াইন্ডিং এবি। আচ্ছা, তাহলে কি কি লাগবে আমার এমএমএফ বার করতে গেলে, এমএমএফ মানে কি নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট। তাহলে এবি পোর্শনের যখন আমি এমএমএফ বার করতে চাইছি তাহলে এবি পোর্শনের নাম্বার অফ টার্নস দেখতে হবে। অলরেডি আমরা এবি পোর্শনের নাম্বার অফ টার্নস সার্কিটে বের করেছি এন ওয়ান মাইনাস এন টু, আর এবির মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, আই ওয়ান কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এবির ওয়াইন্ডিংটার এমএমএফ কত হবে, এন ওয়ান মাইনাস এন টু ইন্টু আই ওয়ান। এবার আমরা সিম্পল গুণ করে দিচ্ছি জিনিসটাকে, এটুকু গুণ করলে এন ওয়ান আই ওয়ান, তারপর মাইনাস এন টু আই ওয়ান হয়ে গেল। এবার এখানে দেখো আমরা এই যে জায়গাটা, এগুলো নিয়ে এর আগেও অনেকবার ডিসকাস হয়েছে। এখানে আমরা কি পেয়েছি, আই ওয়ান বাই আই টু ইকুয়ালস টু কি, এন টু বাই এন ওয়ান। এখান থেকে আমরা কি লিখতে পারি, এন ওয়ান আই ওয়ান ইকুয়ালস টু এন টু আই টু, মানে এন ওয়ান আই ওয়ানের জায়গায় আমরা এন টু আই টু বসাতে পারি। তাহলে এই যে এন ওয়ান আই ওয়ান ছিল এর জায়গায় এন টু আই টু বসিয়ে দিলাম। এবার এই দুটোর থেকে দেখো এন টু কমন যায়, এন টুকে কমন নিলাম, পড়ে থাকলো কে, আই টু মাইনাস আই ওয়ান ইন্টু এন টু। এবার দেখো আই টু মাইনাস আই ওয়ান এটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি বিসি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই টু মাইনাস আই ওয়ান। বিসি ওয়াইন্ডিংও বলতে পারো, সিবি ওয়াইন্ডিংও বলতে পারো। তাহলে এই আই টু মাইনাস আই ওয়ান কারেন্টটা কার কারেন্ট, সিবি ওয়াইন্ডিং বা বিসি ওয়াইন্ডিংয়ের কারেন্ট। আর সিবি ওয়াইন্ডিং বা বিসি ওয়াইন্ডিংয়ের যে নাম্বার অফ টার্ন সেটা কত, এন টু। দেখো সেটা আছে এখানটায় এন টু।
তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? এটা হচ্ছে বিসি ওয়াইন্ডিংয়ের এমএমএফ। কারণ এমএমএফ মানে আমরা কি জানি? এমএমএফ মানে নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট। এবার তুমি বিসি ওয়াইন্ডিংটার কথা ভাবো, বিসি ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস কত? N2। আর বিসি ওয়াইন্ডিংয়ের মধ্যে কারেন্ট কত যাচ্ছে? I2 মাইনাস I1। তাহলে N2 ইন্টু I2 মাইনাস I1 কার এমএমএফ হচ্ছে? N2 ইন্টু I2 মাইনাস I1 হচ্ছে বিসি ওয়াইন্ডিংটা বা সিবি ওয়াইন্ডিংটার এমএমএফ। তাহলে এটা বেসিক্যালি আমরা পেলাম হচ্ছে সিবি ওয়াইন্ডিং বা বিসি ওয়াইন্ডিংয়ের এমএমএফ। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করেছিলাম কোত্থেকে? এবি ওয়াইন্ডিংয়ের এমএমএফ বার করছিলাম আমরা। এবি ওয়াইন্ডিংয়ের এমএমএফ বার করতে গিয়ে দেখলাম এবি ওয়াইন্ডিংয়ের যে এমএমএফ সেটা সিবি ওয়াইন্ডিংয়ের এমএমএফের সঙ্গে সমান। এবার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কথা খেয়াল করো, তখন এটা অনেকবার বোঝানো হয়েছিল, আবার একটু আমি বলে দিই যে যখন ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিংয়ে সোর্স কানেক্ট করছো, প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে এমএমএফ তৈরি হচ্ছে সেটা কত? N1 I1। এই N1 I1 এমএমএফটা কি তৈরি করছে? φm ফ্লাক্সটা তৈরি করছে, যেটা কোরের মধ্যে এস্টাবলিশড হয়েছে। এই φm ফ্লাক্সের জন্য কি হচ্ছে? এখানে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে, তার জন্য সার্কিটে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। সেই কারেন্টের জন্য এখানে একটা এমএমএফ প্রডিউসড হচ্ছে, সেটা কত? N2 I2। তাহলে সিম্পলভাবে বলতে গেলে এখানকার যে এমএমএফটা ছিল N1 I1, সেই এমএমএফের জন্য কি প্রডিউস হলো? এই ফ্লাক্সটা প্রডিউস হলো। আর এই ফ্লাক্সের জন্য কি প্রডিউস হলো? N2 I2 এমএমএফটা তৈরি হলো। তাহলে N1 I1 এর জন্য যদি φm ফ্লাক্স প্রডিউস হয় আর φm ফ্লাক্স যদি N2 I2 এমএমএফ প্রডিউস করে, তাহলে আমি বলতেই পারি কি N1 I1 ইকুয়ালস টু N2 I2। সেটাকেই দেখো এখানে লেখা আছে N1 I1 ইকুয়ালস টু N2 I2। এই জিনিসটা কেন হলো? এই জিনিসটা হলো হচ্ছে গিয়ে ট্রান্সফরমার অ্যাকশানের জন্য হলো। ট্রান্সফরমার অ্যাকশান মানে দেখো এই ওয়াইন্ডিংটা আর এই ওয়াইন্ডিংটার মধ্যে ইলেকট্রিক্যাল কোনো কানেকশান নেই, তা সত্ত্বেও এখানকার ইলেকট্রিক্যাল এনার্জি এখানে ট্রান্সফার হলো। তাহলে এই যে ট্রান্সফারটা হলো এটা কিসের জন্য হচ্ছে? ট্রান্সফরমার অ্যাকশন, যেটাকে আমরা বলে থাকি যে দুটোর মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশান নেই, তা সত্ত্বেও ইলেকট্রিক্যাল এনার্জি ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে, ম্যাগনেটিক এনার্জি ফার্দার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে, যার জন্য আমরা এই এক্সপ্রেশনটা পেলাম। তার মানে কোথাও যদি আমরা এরকম একটা এক্সপ্রেশন পাই যে একটা ওয়াইন্ডিংয়ের এমএমএফ আর একটা ওয়াইন্ডিংয়ের এমএমএফের সঙ্গে যদি ইকুয়াল হয়, মানে ধরো একটা কোর আছে, কোরের ওপরে তুমি দুটো ওয়াইন্ডিংকে পেঁচিয়ে দিয়েছো, সেপারেট হোক একসাথে হোক সেটা পরের ব্যাপার, দুটো ওয়াইন্ডিংকে আমরা পেঁচিয়ে দিয়েছি। যদি প্রাইমারি ওয়াইন্ডিংয়ের এমএমএফ আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এমএমএফ বা দুটো ওয়াইন্ডিংয়ের এমএমএফ যদি একে অপরের সাথে ইকুয়াল হয়, তাহলে আমরা বলতেই পারি যে একটা ওয়াইন্ডিং থেকে আর একটা ওয়াইন্ডিংয়ে যে এনার্জি ট্রান্সফারটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমার অ্যাকশানের জন্য হয়েছে, মানে ইলেকট্রিক্যাল থেকে ম্যাগনেটিক আর ম্যাগনেটিক থেকে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার হয়েছে। এবার দেখো এখানটায়, এখানে এইটুকু ওয়াইন্ডিংয়ের, এক মিনিট, এইটুকু ওয়াইন্ডিংয়ের যে এমএমএফ সেটা কার সঙ্গে সমান হচ্ছে? এই ওয়াইন্ডিংটার এমএমএফের সঙ্গে ইকুয়াল হচ্ছে। মেন ছবিতে আসা যাক। এখানে এই এবি পোর্শানের যে এমএমএফ সেটা কার সঙ্গে সমান হচ্ছে? সিবি পোর্শানের এমএমএফের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি এবি থেকে সিবিতে ইলেকট্রিক্যাল এনার্জির যে ট্রান্সফারটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফরমার অ্যাকশানের দ্বারা, মানে এবি পোর্শানের যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা সাপ্লাই দিয়েছি এখান থেকে, সেটা ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেই ম্যাগনেটিক এনার্জিটা আমার এখানটায় আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এটাকে এত ডিটেলসে বলছি, এটা কিন্তু এর আগের লেকচারটা থেকেও কিছুটা তোমাদের গেস করার কথা। তার কারণটা হচ্ছে দেখো, আমরা যখন এর আগের লেকচারে কারেন্টের ডিরেকশান ক্যালকুলেট করছিলাম, তখন আমরা বলেছিলাম যে এবির মধ্যে দিয়ে কারেন্টের যে ডিরেকশান তার জন্য এমএমএফ ছিল নিচের দিকে
আর এই যে এমএমএফ বা ফ্লাক্স সেটা লিঙ্ক করছিল বিসি ওয়াইন্ডিং বা সিবি ওয়াইন্ডিংকে, ফ্লাক্সকে লিঙ্ক করছিল, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছিল, যার জন্য এখানে একটা ইএমএফ তৈরি হয়েছিল। তার মানে এখানকার যে এমএমএফটা ছিল সেই এমএমএফটার জন্য এখানে এমএমএফ আমরা পেয়েছিলাম। মানে বেসিক্যালি এবি ওয়াইন্ডিং থেকে বিসি বা সিবি ওয়াইন্ডিংয়ে যে এনার্জিটা ট্রান্সফার হলো সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমার অ্যাকশানের দ্বারা। তো তাহলে দেখো সেটাই লেখা আছে এখানটায়, ট্রান্সফর্মড ভোল্ট অ্যাম্পিয়ার। ট্রান্সফর্মড ভোল্ট অ্যাম্পিয়ার কার, কোন ওয়াইন্ডিংটাই ভোল্ট অ্যাম্পিয়ার ট্রান্সফার করছি আমরা সেটা দেখা যাক। এবি ওয়াইন্ডিং থেকে আমাদের ইলেকট্রিক্যাল থেকে ম্যাগনেটিক, ম্যাগনেটিক থেকে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার হচ্ছিল, তাহলে এবি ওয়াইন্ডিংটার জন্য আমরা এখানটায় বলছি। দেখো তাহলে ট্রান্সফর্মড ভিএ কী হবে, এবি ওয়াইন্ডিংয়ের ভোল্টেজকে আমরা ভিএবি নাম দিলাম, আর এবি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, I1। ভিএবি এটার ভ্যালু আমরা কত দেখেছি, দেখো এটা তো আমরা ক্যালকুলেট করেছিলাম। ভিএবির যে ভোল্টেজ সেটা কত, V1 মাইনাস V2, আর ভিএবির মধ্যে কারেন্ট কত যাচ্ছে, I1। তাহলে এবি যে ওয়াইন্ডিংটা আছে সেখান থেকে কত ভোল্ট অ্যাম্পিয়ার পাচ্ছি আমরা, V1 মাইনাস V2 ইন্টু I1। আর ট্রান্সফরমার যেটা আছে, ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ কত দিয়েছি আমরা, V1। ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমার সোর্স থেকে কি পরিমাণ কারেন্ট ড্র করছে প্রাইমারি, I1। তাহলে ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার কত, V1 ইন্টু I1। তাহলে টোটাল ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে V1 I1, তার ভেতরে V1 মাইনাস V2 ইন্টু I1 এই পরিমাণ ভোল্ট অ্যাম্পিয়ার কি হচ্ছে, ট্রান্সফরমার অ্যাকশানের দ্বারা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে এনার্জিটা যাচ্ছে। তাহলে এবার আমরা যেটা করব, রেশিও বার করব, যে ট্রান্সফর্মড ভিএ ডিভাইডেড বাই টোটাল বা ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার। ট্রান্সফর্মড ভিএ আমরা কত পেলাম, V1 মাইনাস V2 ইন্টু I1 ডিভাইডেড বাই টোটাল ইনপুট যেটা ভোল্ট অ্যাম্পিয়ার সেটা হচ্ছে V1 I1। I1 কেটে গেল, তাহলে কি দাঁড়াবে, V1 মাইনাস V2, V1 মাইনাস V2 বাই V1। এটাকেই আলাদা আলাদা করে যদি লিখি, V1 বাই V1 কত হয়, 1, আর বাকি কি পড়ে থাকে, মাইনাস V2 বাই V1। দেখো সেটাকেই লেখা আছে। আর একটু আগেই আমরা V2 বাই V1 ইকুয়ালস টু I1 বাই I2 ইকুয়ালস টু N2 বাই N1 ইকুয়ালস টু আমরা K ধরে নিয়েছিলাম। তাহলে V2 বাই V1 এর জায়গায় আমরা লিখে দিতে পারি K। তাহলে ট্রান্সফর্মড ভোল্ট অ্যাম্পিয়ার আর ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ারের যে রেশিও সেটা কত, 1 মাইনাস কে। তাহলে আমরা যেটা বলেছিলাম যে একটা অটো ট্রান্সফরমারে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা ট্রান্সফার হয়, কিছুটা হয় কন্ডাকশানের জন্য আর কিছুটা ট্রান্সফরমার অ্যাকশানের জন্য। তো ট্রান্সফরমার অ্যাকশানের জন্য কতটা ভোল্ট অ্যাম্পিয়ার আমাদের ট্রান্সফার হলো সেটা আমরা এখানটায় ক্যালকুলেট করলাম। দেখো এই সার্কিট থেকেও বলা যেতে পারে, দেখে দেখেই এখান থেকে বলা যেতে পারে যে আমাদের এই এবি যে পোর্শনটা আছে এখান থেকেই তো এখানে ইলেকট্রিক্যাল এনার্জিটা ট্রান্সফরমার অ্যাকশানের দ্বারা কি হলো, এক জায়গা থেকে আর এক জায়গায় ফ্লো করলো, বেসিক্যালি এনার্জির যে ফ্লোটা সেটা আমরা বলতে পারি। তাহলে এই যে এবি পোর্শনের ভোল্ট অ্যাম্পিয়ার কত, ভোল্টেজ কত, V1 মাইনাস V2, আর কারেন্ট কত, I1। তাহলে এবি ওয়াইন্ডিংয়ের যে ভোল্ট অ্যাম্পিয়ার সেটা কত, V1 মাইনাস V2 ইন্টু I1। কিন্তু আমাদের টোটাল ইনপুট কত ছিল, টোটাল ইনপুট ছিল V1 ইন্টু I1। একটা জিনিস ভালো করে বোঝো এখানটায়, ইনপুট ছিল হচ্ছে গিয়ে ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার V1 মাইনাস I1, তাই না? আর এখানটায় V1 মাইনাস V2 ইন্টু I1 এইটুকু ভোল্ট অ্যাম্পিয়ার ট্রান্সফরমার অ্যাকশানের জন্য আমার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সফার হচ্ছে। তাহলে টোটাল আমার ইনপুট V1 I1, তার ভেতর থেকে যদি V1 মাইনাস V2 ইন্টু I1 ট্রান্সফরমার অ্যাকশানের জন্য প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাই, বাকি যেটা পড়ে থাকলো সেটা তাহলে কন্ডাকশান মেথডে যাবে।
সেটাই দেখো এবার করব আমরা। দেখো কন্ডাক্টেড ভিএ, টোটাল ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার কত ছিল, V1 I1, আর ট্রান্সফর্মড ভিএ একটু আগে আমরা দেখেছি কত, V1 মাইনাস V2 ইন্টু I1। নর্মাল এবার আমরা জিনিসটাকে বাদ দিয়ে দেব, V1 I1 কেটে গেল, পড়ে থাকলো V2 ইন্টু I1। তাহলে কন্ডাক্টেড ভোল্ট অ্যাম্পিয়ার আর ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ারের রেশিও কত হবে, কন্ডাক্টেড ভোল্ট অ্যাম্পিয়ার আমরা বের করলাম V2 I1, সেটাকে লেখা হলো, আর ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার কত V1 I1 কেটে যাবে, পড়ে থাকবে V2/V1, আর সেটাকে তো আমরা কে ধরে নিয়েছি। তাহলে এই গেল হচ্ছে কন্ডাক্টেড ভোল্ট অ্যাম্পিয়ার আর ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ারের রেশিও। এবার আমরা যদি ইন্টারনাল ইম্পিডেন্স ড্রপ, লস, এগুলোকে যদি নেগলেক্ট করে দিই, এখানে আমরা যেটা পেয়েছি যে ট্রান্সফর্মড ভোল্ট অ্যাম্পিয়ার আর ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার, সেটার বদলে আমরা লিখতে পারি কি, ট্রান্সফর্মড পাওয়ার, কতটা পাওয়ার আমাদের ট্রান্সফরমার অ্যাকশানের জন্য ইনপুট থেকে আউটপুটে মানে প্রাইমারির থেকে সেকেন্ডারিতে যাচ্ছে, ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার কতটা, তাদের যে রেশিও, সেটাকে আমরা বলতে পারি 1 - k। আর এখানটায় কন্ডাক্টেড ভোল্ট অ্যাম্পিয়ার বাই ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ারের রেশিও ছিল, তো কন্ডাক্টেড ভোল্ট অ্যাম্পিয়ারের বদলে আমরা বলতে পারি যেটা কন্ডাকশন মেথডে কতটা পাওয়ার ট্রান্সফার হচ্ছে, ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, সেটা কত হবে, কে। দেখো সেটাই লেখা আছে, কন্ডাক্টেড পাওয়ার আর ইনপুট পাওয়ারের যে রেশিও সেটা হচ্ছে কে।